আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মাদানী ডিজিটাল স্টুডিওর প্রিয় দর্শক ও শ্রোতা, জহাদ সম্পর্কে গত এপিসোডে আমরা অনেক কিছু শিখেছি আর জানতে পারছি। যেটার মাঝে আসলো জকাতের ফজিলত, জকাত না দেওয়ার আজাব কিতা, এরকম জকাতের আরো অনেক মাসালা আছে যেটা আমরা লাগি জানা জরুরি। মৌলানা সাহেবের কাছে আমার প্রথম যেটা প্রশ্ন, এটা হইল গিয়া এলআইসি মানুষে যেটা টাকা জমা রাখেন, এটার উপরে কিতা জকাত ফরজ হয়ে যাবনি? দেখুন, মানুষের যখন নিসাব পরিমাণ তার সম্পদ হয়ে গেল, তখন তার উপরে জাকাত কি হয়ে গেল, ফরজ হয়ে গেল। তখন যে মানুষের টাকা এলআইসির মধ্যে জমা আছে, যদি দেখা যায় যে এলআইসি করার আগেও তাই নিসাব পরিমাণ সম্পদের মালিক বা তার উপরে আগের থেকে জাকাত ফরজ আসলো, তাইলে তো এলআইসি শুরুর থেকে লইয়া তার উপরে এলআইসির যে টাকা যেটা এটার উপরে জাকাত আইজিব গিয়া। আর যদি দেখা যায় না তাই এলআইসি তো খরচ হয়, কিন্তু এলআইসি করার আগেও তানোর কাছে এতটুকু সম্পদ আসলো না যে তানোর উপরে জাকাত ফরজ হইতো, নিসাব পরিমাণ মাল আসলো না, তাই এলআইসি করছে। কিন্তু এলআইসি করিয়া কয়েক বছর পরে এলআইসি যে টাকা যেটা জমা হয়েছে 1 বছর বা 2 বছর পরে আবার দেখা গেছে যে এলআইসি যে টাকা যেটা আছে বর্তমানে এটা আবার 52.5 তোলা রূপা পরিমাণ যে দাম পরিমাণ ওইয়া হারছে এলআইসি জমা টাকা এটা, তখন তো দাইন কিন্তু হয়ে গেলা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলা, তখন আবার তার উপরে জাকাত ফরজ হয়ে যাব। তাহলে বোঝা গেল যে এলআইসির মধ্যে যে যেটা টাকা জমা আছে তদ্রুপভাবে যারা সরকারি এমপ্লয়ি তারারও পিএফ যেটা রাখা হয়, তারারও বেতন থেকে একটা টাকা কাটিয়া জমা রাখা হয় সরকারের কাছে। তো এই যে টাকা যেগুলো, এগুলোর উপরেও জাকাত আছে, তাহলে জাকাত দিতে হইব। কিন্তু এটার জাকাত আদায় করার দুইটা সুরত আছে। প্রথম সুরত হইল যে যদি প্রত্যেক বৎসর তাই পুরাটা এলআইসি যত টাকা তার জমা আছে, এটা সাধারণত আজকাল হিসাব পাওয়া যায় কত টাকা তার এলআইসি জমা আছে, সবগুলো টাকা প্রত্যেক বছর তাই কাউন্ট করিয়া প্রত্যেক বছর যদি এটা জাকাত আদায় করিলেন তাও ফাররা, না হয় এলআইসি যখন উঠি যাইব গিয়া তখন আবার একলগে সব জাকাত আদায় করতে পারবা। অর্থাৎ এলআইসি যেদিন থেকে খুলছিলা, ধরলে যদি 15 বছর এলআইসি থাকে, তাহলে এই 15 বছরের জাকাত যেটা খরচ হয়েছে সবগুলো একসাথে আদায় করতে পারবা। কিন্তু প্রথম সুরত যেটা, অর্থাৎ প্রত্যেক বছর এলআইসির টাকার জাকাতটা আদায় করা বালা, কারণ মানুষের হায়াত মত হওয়া যায় না যে এতদিন বাঁচবা কিনা। আর দ্বিতীয়ত যে এলআইসির টাকা উঠার আগে যদি তাই মারা যায়, তাহলে এই টাকা যারা খাইবা তারা যে গত এই এলআইসি টাকার কাজ যেগুলো খোঁজা রয়ে গেছে এগুলো যে আদায় করবা তার তো কোনো গ্যারান্টি নাই। তার কারণে আমরা যারা টাকা এলআইসির মধ্যে জমা আছে বা পিএফ এর মাধ্যমে যারা টাকা আছে, আমরা প্রত্যেক বছর যেন আমরা নিজের পকেটের টাকা দিয়ে এটা জাকাতটা আদায় করাটা বেহতর। মোট কথা ওটাও সাধারণত যে সময় এলআইসি করে তখন তার কাছে একটা হিসাব থাকে যে আমার অত টাকা এলআইসি জমা আছে, তখন এই হিসাব করিয়া তার জাকাত আদায় করে প্রত্যেক বছর আদায় করাটা বেহতর। মাশাআল্লাহ, আপনার এই বয়ান থেকে আমরা ওটাও বুঝতে পারলাম যে এলআইসি যেটা জমা টাকা রাখা হয় এটার উপরেও জাকাত ফরজ হয়। সাধারণ আমরা মানুষদের থেকে আমরা গাফলতির থাকি, এটার প্রতিও আমরা বিশেষ খেয়াল রাখা দরকার। যারা আমরা এরকম এলআইসি জমা টাকা আছে এটার হিসাব করিয়া এটারও আমরা জাকাত আদায় করতাম। হুজুরের কাছে আমার পরবর্তী যেটা প্রশ্ন, এটা হইল গিয়া আমরা সাধারণ মানুষের কিছু এরকম থাকে যে মানুষ ঘর ভাড়া দেয়, রেন্টের মাঝে দেয়, এটার উপরে কিতা জাকাত ফরজ হইবনি? জি, গড় যে গড় বানাইয়া যে ভাড়া দেওয়া, তো প্রায় আমরা আছি যে ডাইরেক্ট গড়টা বানাইছি ভাড়া দেওয়ার নিতে। তো গড় যদি নিজের জরুরতের লাগে, যদি প্রয়োজনের লাগে বানানি হয়, নিজে থাকার লাগে, তখন তো এই গড়ের উপরে কোনো জাকাত আইতো না। তদ্রুপভাবে যে গড় বানাইয়া ভাড়া দেওয়া হয়েছে, তখন ই গড়ের উপরে তো জাকাত আইতো না, বরং ই গড় ভাড়া দিয়া যে ভাড়া পাইয়ার যেটা বা এই গড় দ্বারা যে ইনকাম যেটা, ওটার উপরে জাকাত আইব। তো এটার জাকাত তখন হইব যে যেইন গড় ভাড়া দিছেন তাই যদি অলরেডি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, অর্থাৎ মালিকের নিসাব থাকেন, তাহলে যখন তাই জাকাতের হিসাব করবা বছরের শেষ, তখন তো গড় ভাড়ার যে টাকা যেটা এটাও এখানে এড হইব। এই টাকা এড হইব, এর তো এটা না যে যেদিন থেকে তাই গড় ভাড়া দিচ্ছেন না যত টাকা অহন পর্যন্ত পাইছেন সব যে এড হইতো তা না, বরং জাকাত হিসাব করার সময় এই গড় ভাড়ার টাকা যেটা তার আত্ম আছে ওটা ইয়ে তার ক্যাশের মধ্যে ক্যালকুলেট হইব। আর যদি দেখা যায় যে এমন ব্যক্তি যে তাই তো গড় ভাড়া দিরা কিন্তু অলরেডি তাই নিসা পরিমাণ সম্পদের মালিক নাই, তাহলে এখন দেখা যায় বুঝছে যে গড় ভাড়া বা গড় থেকে যে ইনকাম যেটা ওর,
এই ইনকাম যেটা হইছে ওখানে হিসাব করে যদি দেখা যায় যে ইনকাম যেটা ওর এটা তার জায়েজ জরুরত এবং ঋণ মুক্ত হইয়া এটা আবার নিসাব পরিমাণ সম্পদ যেমন 52.5 লাখ পরিমাণ ওর দাম পর্যন্ত পৌঁছে যায় এবং 1 বছর পর্যন্ত এই টাকাটা তার কাছে আছে, তখন তো গিয়েও তার জাকাত আইব তো তাই। মৌলানা সাহেবের কাছে আর একটা যেটা প্রশ্ন, এটা হইলো গিয়া সাধারণভাবে দেখা যায় আমরা গাড়ি থাকে, এই গাড়ির উপরেও কিতা জাকাত ফরজ হয়নি? আচ্ছা, গাড়ি সাধারণত আমরা মানুষের কাছে যে গাড়ি যেটা থাকে এটা 3 ধরন আমরা দেখতে পাই। একটা হইলো যে মানুষে গাড়িটা কিনছে, এই গাড়ি কিনছেই, এই গাড়িটা তার তিজারত করার লাগে, অর্থাৎ গাড়িটা যে কিনছে বিজনেস করার লাগে, অর্থাৎ গাড়িটা কিনছি আবার ও গাড়িটা আবার বেচিলেন, এটা একটা সুরত হয়। তাহলে এটার মাসলা হইলো যে যখন সেও গাড়িটা যে কিনছি ও নিয়েতে যে আমি ও গাড়িটা আবার বেচিতাম বেশি টাকা ভাইয়া, যেমন লেখান আমি 10,000 দিয়ে লইছি 20,000 পাই এটা বেচতাম, অর্থাৎ ও গাড়িটা আমার বিজনেসের একটা বস্তু। তাহলে তো যখন জাকাতের হিসাব হইব তখন পুরা গাড়িটার দাম জাকাতর পয়সার মধ্যে এটা ক্যালকুলেট হইব, অর্থাৎ এই পুরা গাড়ির দামের উপরে জাকাত আইব, কারণ এটা বিজনেসের বস্তু এগুলো, আর বিজনেসের বস্তু জাকাতর বিজনেসের বস্তুর উপরে জাকাত দেওয়া লাগে। আর একটা সুরত গাড়ি আমার কাছে থাকে যে আমরা জরুরতের কারণে পার্সোনাল ইউজের কারণে আমার কাছে গাড়ি থাকে, যেমন কারোর কাছে বাইক থাকে বা কার থাকে। তো যখন আমরা নিজস্ব জরুরত প্রয়োজনের লাগে কোনো গাড়ি থাকবো তখন এই গাড়ির উপরে আমরা কোনো জাকাত আইতো না, কারণ প্রয়োজনীয় বস্তুর উপরে জাকাত থাকে না। আর একটা গাড়ি আমার কাছে থাকে, যেমন অনেকেই আছে আমরা যেমন ট্রাক বা কার অটো এগুলো আমরা লই, এটার মাধ্যমে আমরা যেমন টিপ মারি জি নিজের বিজনেস বা নিজের ইনকাম নিজের লাইফ সবকিছু বা নিজের রুজি রুটি এই গাড়ির মাধ্যমে হয়। তাহলে তাহলে এখন এই যে গাড়ি যেটা এটার উপরে জাকাত আইতো না, বরং এই গাড়ির মাধ্যমে যে আমরা ইনকাম যেটা পাইয়া, অর্থাৎ এই গাড়ির মাধ্যমে যে টাকা যেটা রুজি হইছে, আর বছর শেষে যখন হিসাব করবা যদি দেখা যায় যে এই গাড়ির ইনকামও যে টাকা হইছে এই টাকা যেটা তার আত বর্তমানে আছে এটা নিসাব পরিমাণ সম্পদ ওই যাক আর 1 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে গেছে, তাহলে তো জাকাত আইব, অর্থাৎ ও গাড়ির ইনকামের উপরে জাকাত আইব, এই গাড়ির উপরে জাকাত আইতো না। শুধু ডাইরেক্ট গাড়ির উপরে তখন জাকাত আইব যখন এই গাড়িটাই বিজনেসের লাগি বা তিজারতের নিয়তে লইব তখন। মাশাআল্লাহ, এটা তো আমরা বুঝলাম হুজুর। এখন পরবর্তী যেটা প্রশ্ন, এটা হইলো গিয়া আমরা কারোর বিজনেস থাকে, ধরুন কেউ কাপড় দোকান আছে বা অন্য ভুসিমালের দোকান, গ্রোসারির দোকান, বা অন্য কোনো বিজনেসের যেটা দোকান আছে, তো এই দোকানের উপরে বা দোকানের যখন মাল আছে এগুলোর উপরে কিতা জাকাত ফরজ নেই? জি, আমরা আগে এপিসোডে জানছি যে তিজারতের বস্তুর উপরে জাকাত ফরজ হয়। যেহেতু আমরা দোকান যেটা যে কোনো জিনিসের দোকান হোক, এই দোকানের মধ্যে যে সরঞ্জাম যেগুলো আছে বস্তু যেগুলো আছে এগুলো তো নিশ্চয় বেচার লাগেই আমরা রাখছি, এটা বিজনেস ও নিয়তিত আছে, তার কারণে এটার উপরে নিশ্চয় আমরা জাকাত ফরজ হইব। হ্যাঁ, এই সমস্ত দোকানের বস্তুর জাকাত বাইর করার আসান পদ্ধতি হইল, ফর এক্সাম্পল আপনার কাছে কাপড়ের দোকান, আপনার কাপড়ের দোকান না হয় গালামালের দোকান, তাহলে আপনি যখন জাকাতুর হিসাব করবেন তখন আপনি আপনার দোকানও যেতগুলো মাল আছে সবগুলো কাউন্ট করবা। ফর এক্সাম্পল আপনার গালামালের দোকান আছে, তাহলে আপনি একটা জাকাত যখন হিসাব করবা তখন একটা কাউন্ট করবা যে আলু কত বস্তা আছে, পেঁয়াজ কত বস্তা আছে, এগুলো সবগুলো জিনিস আপনি যখন কাউন্ট করবা, কাউন্ট করার পরে এই সবগুলোর জিনিস আপনি যে রেটে বেশিটা, যে রেটে লইয়া আনছেন এই রেট না, বরং আপনি যে রেটে বেশিটা ও রেট ধরিয়া এটা হিসাব বাইর করবা, এটা হিসাব বার করে দিলা। তখন আপনার দোকানের ক্যাশর যে টাকা যেগুলো আছে ক্যাশর টাকাটা আপনি এড করবা। তখন আপনি যারা বাকি দিছেন, আপনার দোকান আছে নিশ্চয় মানুষে বাকি খাইছেন, তাহলে আপনি যারা যে বাকি দিছেন ও এবং আপনার একই আছে যে টাকাগুলো আপনি পাইবা যার যার আছে, তাহলে হো বাকি যারা দিছেন হো টাকাগুলো আপনি এড করবা। তখন আপনি দোকানের সব সামানের রেট টাকা, ফর এক্সাম্পল 1 লাখ টাকা হইলো, তারপরে আপনার ক্যাশও 1 লাখ টাকা পাইলা, 2 লাখ টাকা, মানুষে আপনি বাকি খাওয়াইছেন আরো 1 লাখ টাকা, 3 লাখ টাকা, এটা আপনার হিসাব আই গেল। তখন আপনি যে দোকান থেকে বা আপনি যে মাঝানোর কাছ থেকে মাল বাকি আনেন, ফর এক্সাম্পল আপনি যে আড়ার থেকে মাল আনেন কিন্তু বাকি আনেন, তখন আপনি যে 3 লাখ টাকা আপনার সব হিসাব বাইরেছে, এখন আপনার যে মাজনে যে আপনার কাছে যে টাকা যেটা পাইতা, ফর এক্সাম্পল আপনার মাজনে আপনার কাছে 1 লাখ পাইতা, তাহলে এদিকে আপনার 3 লাখ টাকা বাইরেছিল, তখন আপনি 3 লাখ টাকা থেকে ওই যে মাজনে 1 লাখ পাইতা ওটা মাইনাস করে দিবা, আর বাকি 2 লাখ আরো জাকাত দিবা।
এটাই সহজ। এখানে আবার দেখতে হইব যে যে মাজন জানার দোকান, তো তাই দোকানের জাকাত তখন তার উপরে ফরজ হইব। এক তো ইয়া থাকলো যদি তাই প্রথম আগে থেকে মালিকের নিসাব হই, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ তাই অলরেডি মালিক আর দোকান এক্সট্রা আছে, তখন তো তাই নিসাব বাইর করবো। আর যদি দেখা যায় কোনো মানুষের কাছে অন্য কোনো টাকা নাই, শুধুমাত্র দোকানও খানো আছে, তাহলে তো এই দোকানের আমি যে হিসাব যেটা কইলাম সব হিসাব বাইর হইয়া দেখা যায় ঋণ টিন মুক্ত হইয়া তানোর কাছে আর মাত্র 30,000 টাকা বাঁচিছে, তাহলে তো তানোর জাকাত ফরজ হইতে না, বরং সব ঋণ টিন মারিয়া তানোর মাদনের টেকা উকা দিয়া যদি আবার 52.5 তোলা রুফা দাম পরিমাণ টেকা তানোর কাছে বাঁচি যায় আর 1 বছর থাকি টেকা তানোর কাছে থাকে, তখন গিয়ে তানোর জাকাত ফরজ হইব। এখন যদি দেখা যায় ছোট দোকানদার তাই পুরা দোকান যখন ক্যালকুলেট করলা, যেমন লেখান দোকানের সামান কেশর টেকা বাকি মানুষের টেকা সব মিলাইয়া টাকা 1 লাখ হয়েছে, আর দেখা গেছে যে এই 1 লাখ থাকি 70-80 হাজার টাকা মাজনে পাইতো, তখন 1 লাখ থেকে যখন আমরা 80,000 টাকা দিলাইলাম তখন বাঁচিল শুধু 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা তাই নিসাবর মালিক হইলা না, কারণ ও শুধু 20,000 টাকা তার কাছে আছে, তার কাছে অন্য কোনো সোনাও নাই, রূপাও নাই, অন্য কোনো টাকাও নাই বা অন্য কোনো বিজনেসের বস্তুও নাই, শুধুমাত্র 20,000 টাকা বাঁচিছে, তখন তো তার জাকাত আইতো না। জাকাত দোকানের তখন আইব যখন এই সবগুলো জাকাত দোকানের সামান হিসাব করিয়া যখন জাকাত পরিমাণ যে সম্পদ যেটা 52.5 তোলা রূপার দাম পৌঁছিব, তখন গিয়ে তার জাকাত আইব। অলরেডি আগে থেকে নিসাব মালিক হইতা তখন গিয়ে তখন তো এগুলো ডাইরেক্টলি তার হিসাবে অ্যাড হয়ে যাবে। মাশাআল্লাহ, হুজুরের বয়ান থেকে আমরা ওটা বুঝতে পারলাম, যেটা আমরা দোকানটা হোক বা এমনি আমরা বিজনেসটা হোক, তো যদি অলরেডি নিসাব পরিমাণ টাকা বা সম্পদের মালিক হয় আর অগুন্তর লগে তার দোকানের যে কোন সম্পদ আছে বা যে কোন মাল আছে কোন ক্যালকুলেট করে দেখা যায় নিসাবের উপরে দিকে গেছে গিয়া মাল বা সম্পদ বা টাকা, তখন এগুন্তর উপরে জাকাত ফরজ হয়ে যায়।